স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হুম স্যার। ওকে, দেখো তোমাদের হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স অথবা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টের মধ্যে ফার্স্টে আমরা আলোচনা করব যে এই যে ইলেকট্রনিক্স সাবজেক্টটা, এটা তো বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ে আমরা পড়াশোনা করব। তো সেই ইলেকট্রনিক যে কম্পোনেন্ট সেগুলো মেনলি কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, প্রথমে সেই ব্যাপারটা আমাদের জানার দরকার আছে। ঠিক আছে, কি ধরনের মেটেরিয়াল দিয়ে তারা তৈরি হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে। তো মেটেরিয়াল বলতে এখানে মেনলি সেমি কন্ডাক্টর বলে এক ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় এই ইলেকট্রনিক যে ডিভাইস সেগুলোকে তৈরি করবার জন্য। ঠিক আছে, তো সেমি কন্ডাক্টরটা কি সেই ব্যাপারে আসার আগে আমরা একটু বেসিক লেভেল থেকে শুরু করছি। ঠিক আছে, অ্যাটমিক মডেল, সেই অ্যাটমিক মডেল থেকে আমরা শুরু করব। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। ঠিক আছে, বোরস বলে, নিলস বোর বলে একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, উনি একটা অ্যাটমিক মডেল আবিষ্কার করেন 1913 সালে। ঠিক আছে, তো এই মডেল অনুযায়ী যে কথাগুলো বলা হয়েছে এগুলো তোমরা প্রত্যেকেই জানো, তাও একবার রিভিশনের জন্য এগুলো বলা হচ্ছে। ঠিক আছে, কি কি বলা হচ্ছে দেখো। প্রথমে হচ্ছে যে অ্যান অ্যাটম কনসিস্টস অফ এ atom consists of a positively charged nucleus around which negatively charged electrons revolve in different circular orbits। মানে প্রত্যেকটি অ্যাটমের মধ্যে কেন্দ্রস্থলে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের চার্জ কি হয়? নিউক্লিয়াসের চার্জ পজিটিভ হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। আর ইলেকট্রন গুলো তার চারপাশে বিভিন্ন কক্ষপথে সার্কুলার অরবিটে সেগুলো তাকে ঘিরে ঘুরতে থাকে। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে ইলেকট্রনস ক্যান রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অনলি ইন সার্টেন পারমিটেড অরবিটস, দ্যাট ইজ অরবিটস অফ সার্টেন রেডিয়াই আর অ্যালাউড। মানে এই যে ইলেকট্রনগুলো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘোরে, এটা নিজের ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, যে কোনো রেডিয়াসে ঘুরতে পারে না। যে কক্ষপথগুলোতে ঘুরবে সেই কক্ষপথগুলোর একটা সুনির্দিষ্ট ব্যাসার্ধ আছে বা রেডিয়াস আছে। ঠিক আছে, সেই ব্যাসার্ধ অনুযায়ী যে কক্ষপথগুলো স্থির হয়ে আছে সেই কক্ষপথগুলোতেই তারা ঘুরতে পারে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে 3 নাম্বার যে কথাটা। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্যার। ঠিক আছে। দেখো, তো 3 নাম্বার যে কথাটা বলা হচ্ছে সেটা কি না, ইলেকট্রন ইন ইচ পারমিটেড অরবিট হ্যাজ সার্টেন ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি। The larger the orbit, the larger radius and greater is the energy of the electrons। মানে বলতে চাইছে যে ইলেকট্রন যেগুলো আছে, যেটা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরছে, সেই ইলেকট্রনগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে বা শক্তি আছে। এবং যত ইলেকট্রনের কক্ষপথগুলোর ব্যাসার্ধ বড় হবে তত কি হবে? তত হচ্ছে ইলেকট্রনগুলোর যে যে এনার্জি, সেই এনার্জির পরিমাণটা বেশি হবে। তাহলে 3টে কথা হলো। 4 নাম্বার যে কথা সেটা হচ্ছে, দেখো 4 নম্বরে বলতে চাইছে যে ইফ অ্যান ইলেকট্রন ইজ গিভেন অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট ইজ হিট, লাইট এটসেট্রা, দেন ইট ইজ লিফটেড টু হায়ার অরবিট। এর মানে হচ্ছে এই যে ইলেকট্রনকে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল এনার্জি দেওয়া হয়, এক্সটার্নাল এনার্জি মানে কি হতে পারে? হিট, লাইট, এইসব হিট, লাইট ইত্যাদি এক্সটার্নাল এনার্জি যদি দেওয়া হয় তাহলে কি হবে? ইলেকট্রন যেগুলো ঘুরছিল বিভিন্ন কক্ষপথে, সেই ইলেকট্রনগুলোর যা নিজের যে এনার্জি ছিল তার থেকে বেশি পরিমাণ এনার্জি তার মধ্যে চলে এলো। এবং এনার্জি বেশি চলে গেলে কি হবে? যত এনার্জি বাড়বে, আমরা জানি যে কক্ষপথের ব্যাসার্ধ যত বাড়ে তত সেই এনার্জির পরিমাণটা বৃদ্ধি পায়। তার মানে ইলেকট্রন যেটা আগে যে কক্ষপথে ঘুরছিল সেখানে যদি তাকে আরো এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া হয় তাহলে তার এনার্জিটা বেড়ে গেল। এবার এনার্জি বেড়ে গেলে সে নিশ্চয়ই ওই কক্ষপথে আর থাকতে পারবে না, তাকে আবার কি করতে হবে? তাকে আরো উচ্চতর কক্ষপথে চলে যেতে হবে, কারণ যে কক্ষপথে সে ছিল সেখানকার এনার্জি লেভেল তো কম। কিন্তু যত কক্ষপথের ব্যাসার্ধ বেশি হবে তত তার এনার্জি লেভেল বেড়ে যাবে। তাই বাইরে থেকে এনার্জি দেওয়া মাত্র কি হবে? যে ইলেকট্রনগুলো ছোট অরবিটে ঘুরছিল সেগুলো আরো বেশি বড় অরবিটে চলে যাবে, মানে হায়ার অরবিটে চলে যাবে।
ঠিক আছে। এবার এই যে ইলেকট্রনটা একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেল, এই যে স্টেট, এই স্টেটটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। এর কারণ হচ্ছে যে ইলেকট্রনটাকে আমরা বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিলাম, তার জন্য ইলেকট্রনটা হায়ার অরবিটে গেল ঠিকই আছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ইলেকট্রনটা তার এনার্জিটা হারিয়ে ফেলে এবং তার অরিজিনাল যে লোয়ার অরবিট সেখানে আবার ফিরে চলে আসে। এবং যখন সেটা ফিরে চলে আসে তখন তার মধ্যে যে হিট এনার্জি অথবা লাইট এনার্জি অথবা আদার ফর্ম অফ রেডিয়েশনের মাধ্যমে তার মধ্যে থাকা এনার্জিটা আবার ফিরিয়ে দেয়, আবার ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে বোরসের অ্যাটমিক মডেল অনুযায়ী এই চারটে পস্টুলেট আমরা জানতে পারছি। প্রথম পস্টুলেট হচ্ছে প্রথমত কেন্দ্রস্থলে নিউক্লিয়াস থাকে, তার চারদিকে ইলেকট্রন ঘোরে। দ্বিতীয়ত বলছি ইলেকট্রনগুলো যে ঘুরছে তাদের একটা সুনির্দিষ্ট কক্ষপথেই তারা ঘুরতে পারবে, এবং এই যে ইলেকট্রনগুলোর যে কক্ষপথ সেগুলোর একটা সুনির্দিষ্ট ব্যাসার্ধ আছে। যে কোনো ব্যাসার্ধ বা নিজের ইচ্ছা মতো ইলেকট্রনগুলো কিন্তু যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। ঠিক আছে, তৃতীয় পস্টুলেট অনুযায়ী বলা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে তাদের একটা ফিক্সড অ্যামাউন্টের এনার্জি আছে, নির্দিষ্ট পরিমাণ এনার্জি তার মধ্যে আছে। যত কক্ষপথের ব্যাসার্ধটা বেশি হবে তত তার এনার্জির পরিমাণ বৃদ্ধি পাবে। এবং 4 নম্বর যে পস্টুলেট সেখানে বলা হচ্ছে যে এক্সটার্নাল যদি এনার্জি ইলেকট্রনকে দেওয়া হয়, ইলেকট্রনটা তার যে নিজস্ব কক্ষপথ সেখান থেকে উচ্চতর কক্ষপথে চলে যাবে এবং আবার কিছুক্ষণ পরে সে আবার নিজস্ব কক্ষপথে ফিরে চলে আসবে। এগুলো কে বলেছেন? এগুলো হচ্ছে নিলস বোর তার অ্যাটমিক মডেলে এই কথাগুলি ব্যাখ্যা করেছেন। এইগুলো আমরা কেন করছি? কারণ হচ্ছে আমরা মেটেরিয়াল সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে ইলেকট্রনিক ডিভাইসে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় সেইটার মূল ধারণাতে আমরা আসছি, তার জন্য আমাদেরকে এই বোরস অ্যাটমিক মডেল জানার প্রয়োজনীয়তা আছে। তাহলে নেক্সট যেটা আমরা আলোচনা করব, দেখো নেক্সট যেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো কিভাবে বিভিন্ন কক্ষপথে ঘোরে এবং নিউক্লিয়াসটা কিরকম পজিশনে থাকে সেটা এখানে একটা ছবির মধ্যে দেখানো হয়েছে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা, এই যে অংশটা +14 লেখা আছে, এর মানে কি? 14 +14 মানে কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, একটা এমন একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বার বা আণবিক সংখ্যা হলো 14। ঠিক আছে, এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে যদি অ্যাটমিক নাম্বার এর 14 হয়, তার মানে কি এতে নাম্বার অফ প্রোটনস কটা আছে? নাম্বার অফ প্রোটনস হচ্ছে এতে 14খানা প্রোটন আছে। এবং আমরা জানি যে একটা অ্যাটম হচ্ছে আইডিয়ালি কিন্তু তার মধ্যে কোনো নিউট্রাল, এটা নিউট্রাল কন্ডিশনেই থাকবে, কারণ যদি এখানে 14খানা প্রোটন থাকে তাহলে এর মধ্যে 14খানা ইলেকট্রন অবশ্যই বর্তমান থাকবে। তাহলে 14টা যে ইলেকট্রন, সেই 14টা ইলেকট্রনকে কি করতে হবে? বিভিন্ন কক্ষপথে ঘুরতে হবে। এবার এই যে কক্ষপথগুলো সেগুলোর একটা সুনির্দিষ্ট রেডিয়াস আছে। তো প্রথম যে কক্ষপথ, দেখো এই যে কক্ষপথটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথম কক্ষপথ, এই কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? এটাতে দুটো ইলেকট্রন। দেখো এই একটা ইলেকট্রন, এই দেখো এটা একটা ইলেকট্রন আর এইটা আর একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন প্রথম কক্ষপথে, তাহলে দুটো হলো। দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? 8টা থাকতে পারে সর্বোচ্চ। একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তার একটা ফর্মুলা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 2 × n²। ঠিক আছে, 2 × n², এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যেটা একটা কক্ষপথে থাকতে পারে, যেখানে n কি? n হচ্ছে সেই কক্ষপথের সংখ্যা। যদি এটা আমরা 1 নাম্বার কক্ষপথ বলি, 1 নাম্বার কক্ষপথের ক্ষেত্রে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হলো 1। 2 নাম্বার কক্ষপথ যদি আমরা এটাকে বলি, 2 নাম্বার কক্ষপথের ক্ষেত্রে n এর ভ্যালু কত? 2। তাহলে তাতে কতগুলো সর্বোচ্চ থাকতে পারে? 2 × 2 × 2² মানে কত বলো? 4 × 2 মানে হচ্ছে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8খানা থাকতে পারে। তার জন্য দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তাহলে প্রথমে 2, তারপরেরটা হয়ে গেল 8, তার মানে টোটাল 10টা ইলেকট্রন হয়ে গেল। আর বাকি থাকবে কটা? 4টে। সেই 4টে ইলেকট্রন কোথায় থাকবে? 4টে ইলেকট্রন এই 3 নাম্বার যে কক্ষপথ, এখানে একটা, এই একটা, এই একটা এবং এই একটা, অর্থাৎ 4টে ইলেকট্রন এই 3 নাম্বার কক্ষপথে ঘুরবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখাতে পারছি, দেখো এটা হলো একটা নিউক্লিয়াস এবং এগুলো হচ্ছে 3টে বিভিন্ন কক্ষপথ। এটা পুরোপুরি দেখানো হয়নি, খালি কক্ষপথগুলোকে জাস্ট শো করা হয়েছে কিরকম থাকছে। এটা একটা প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় সেকেন্ড অরবিট, এটা হলো 3 নাম্বার কক্ষপথ বা থার্ড অরবিট। ঠিক আছে, এবং এই যে R1 R2 R3 করে লিখেছে, এগুলো কি? এই R1 R2 R3 হলো
এই প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এবং তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, রেডিয়াস। ঠিক আছে, তো এরপরে আমরা আসছি যে কনসেপ্টে, সেটার নাম হচ্ছে এনার্জি লেভেলস। এনার্জি লেভেলসটা কি জিনিস? তো দেখো, এই যে কক্ষপথগুলোতে বিভিন্ন ইলেকট্রনগুলো মুভ করছে, যেমন এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরে এই R1 অরবিট, R1 ব্যাসার্ধযুক্ত অরবিট, R2 ব্যাসার্ধযুক্ত অরবিট এবং R3 ব্যাসার্ধযুক্ত অরবিট, এই তিনটে অরবিটে ইলেকট্রনসগুলো মুভ করছে। ঠিক আছে, এবার আমি আগেই বলেছি বোরসের পস্টুলেট অনুযায়ী কি বলা হয়েছে না, যত কক্ষপথগুলোর ব্যাসার্ধ বেশি হবে তত সেই ইলেকট্রন যেগুলি বিভিন্ন কক্ষপথে ঘুরছে তাদের এনার্জির পরিমাণটা বেশি হতে থাকবে। তাহলে এবার আমরা যে কনসেপ্টটাই আসছি সেটা হচ্ছে এনার্জি লেভেল, অর্থাৎ কার বা কোন কক্ষপথে কতটা এনার্জি থাকছে সেটাকে একটা ডায়াগ্রামের আকারে বা চিত্রের আকারে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো, এখানে এইটা হচ্ছে R1 রেডিয়াস যুক্ত অরবিট, যার ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে এই কক্ষপথে যে ইলেকট্রন আছে তার যে এনার্জির পরিমাণ অবশ্যই কম হবে, এবং এখানে যে ইলেকট্রন আছে তার যা এনার্জি তার থেকে নিশ্চয়ই R2 রেডিয়াস যুক্ত যে সেকেন্ড অরবিটটা আছে তাতে ইলেকট্রনের যে এনার্জি সেটা নিশ্চয়ই তার থেকে বেশি হবে, এবং R3 রেডিয়াস যুক্ত যে তৃতীয় অরবিট আছে সেই তৃতীয় অরবিটে প্রেজেন্ট থাকা যে ইলেকট্রন তাদের এনার্জি নিশ্চয়ই R1 এবং R2 তে যে ইলেকট্রনস গুলো আছে তাদের থেকেও বেশি হবে। তাহলে এই ব্যাপারটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের আকারে দেখাতে চাই, ডায়াগ্রামের আকারে দেখালে দেখো, এই একটা আমরা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এজ অফ নিউক্লিয়াস, মানে এই 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 যে ধারটা, নিউক্লিয়াসের একদম ধারের যে অংশ সেইখানেকার এনার্জি হলো এইটা, এবং যত কক্ষপথ বড় হচ্ছে মানে এটা হলো ফার্স্ট এনার্জি লেভেল, মানে হচ্ছে এই R1 যে এই যে কক্ষপথ বা R1 রেডিয়াস যুক্ত যে অরবিট তার এনার্জি হলো এইটা ফার্স্ট এনার্জি লেভেল। তারপরে R2 রেডিয়াস যুক্ত এই যে অরবিটটা তার এনার্জি লেভেল হলো এইটা সেকেন্ড এনার্জি লেভেল। এবার হচ্ছে এই R3 রেডিয়াস যুক্ত এই যে তৃতীয় অরবিট তার এনার্জি লেভেলটাকে এখানে দেখানো হয়েছে থার্ড এনার্জি লেভেল, মানে এই যে ওয়াই অ্যাক্সিস বলতে পারি আমরা এটাকে, আমরা একটা ওয়াই অ্যাক্সিস বলতে পারি। দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যদি এনার্জিকে দেখাই তাহলে এটার থেকে এটা কম আছে, এর থেকে এটা বেশি আছে, এর থেকে এটা আরেকটু বেশি আছে, মানে যত কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত ওই যে এনার্জি লেভেলে এনার্জির পরিমাণটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এনার্জি লেভেলগুলোকে শো করতে পারি। নেক্সট যে টপিকটায় আমরা আসছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এনার্জি ব্যান্ডস ইন এ সলিডস। ঠিক আছে, এনার্জি ব্যান্ডস ইন এ সলিড। ঠিক আছে, তো এই যে এনার্জি লেভেল বা বিভিন্ন কক্ষপথে থাকা যে ইলেকট্রন তাদের যে এনার্জি, সেই এনার্জিগুলোকে একটা, আমরা আগেরটাই কি দেখিয়েছিলাম, একটা স্ট্রেট লাইন, একটা লাইন দিয়ে দেখিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মানে এই যে এনার্জিটা একটা লাইন দিয়ে না দেখিয়ে একটা ব্যান্ডের মাধ্যমে আমরা দেখাতে পারি। মানে এই একটা আমরা ব্যান্ড বলে দিলাম, সেই ব্যান্ডের মধ্যে এই ফার্স্ট এনার্জি লেভেলে থাকা ইলেকট্রনের এনার্জিগুলো ভ্যারি করবে, এরকম বলা যেতে পারে। তো সেই কনসেপ্ট থেকে এসছে একটা এনার্জি ব্যান্ডের কনসেপ্ট। ঠিক আছে, তো এখানে কি বলেছে লক্ষ্য করো, অ্যাজ ডিসকাসড বিফোর, ইন্ডিভিজুয়াল কে এল এম এটসেট্রা এনার্জি লেভেলস of an isolated atom are converted into corresponding bands when the atom is in solid. Though there are number of energy bands in the solids, the following are of particular importance. তো ফার্স্টে বোঝার চেষ্টা করো, এখানে এই যে কে এল এম এই কথাগুলো বলছে এগুলোর মানেটা কি। কে এল এম হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন কক্ষপথ। ঠিক আছে, এই যে আমি ইলেকট্রনগুলোকে শো করেছিলাম বিভিন্ন কক্ষপথে ঘুরছে, এই যে প্রথম অরবিট যেটা আছে এটাকে বলা হয় কে। ঠিক আছে, এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। এরপরে সেকেন্ড যে অরবিট আছে এটাকে বলা হয় এল, থার্ড যে অরবিট আছে এটাকে বলা হয় এম। ঠিক আছে, এরপরে যদি আরো অরবিট থাকতো তাকে বলা হতো এন, এইভাবে ক্রমশ বেড়ে যেত। ঠিক আছে, তাহলে কে এল এম এইগুলো অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এগুলো হচ্ছে বিভিন্ন অরবিটকে বোঝাচ্ছে। প্রথম অরবিট হতো কে। ঠিক আছে, তো এখানে সেটাই বলছে, ইন্ডিভিজুয়াল কে এল এম এনার্জি ব্যান্ডস অফ অ্যান আইসোলেটেড অ্যাটম আর কনভার্টেড ইনটু কোরসপন্ডিং ব্যান্ডস। মানে হচ্ছে এই ধরো কে অরবিটে যে ঘুরছে যে ইলেকট্রনগুলো,
সেই ইলেকট্রনগুলোর যে এনার্জি সেটাকে একটা ব্যান্ডের মধ্যে আমরা দেখাবো। একইভাবে এল অরবিটে যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের এনার্জিকে আমরা একটা ব্যান্ডের মধ্যে দেখাবো। এম অরবিটে যে ঘুরছে ইলেকট্রনগুলো তাদের এনার্জিকেও আমরা ব্যান্ডের মধ্যে দেখাবো। এইরকম করে করে একটা ডায়াগ্রাম আমরা পাবো, সেই ডায়াগ্রামকে বলা হবে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে জানতে হবে কি কি এনার্জি ব্যান্ডস একটা অ্যাটমের মধ্যে থাকতে পারে। অনেক রকমই থাকতে পারে, তার মধ্যে মেন ইম্পর্টেন্ট কতগুলো আছে। মেন ইম্পর্টেন্ট গুলো হচ্ছে বা যেগুলো আমাদের মেনলি জানতে হবে সেগুলো হচ্ছে কি কি ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, 2 নাম্বার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এবং 3 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে একটু ক্লিয়ার আসছে না লেখাটা, আমি এটার পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে তোমাদের, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং 3 নাম্বারটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, তো কোনটা কি জিনিস একবার দেখে নেওয়া যায়। এবার হচ্ছে দেখো, the range of energies or the band of energy possessed by the valence electrons is called as valence bands. দেখো, the electrons in the outermost orbit of an atom are known as valence electrons. মানে কি? মানে হচ্ছে একটা অ্যাটমের মধ্যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনস গুলো ঘোরে। এবার হচ্ছে এই যে ইলেকট্রনস গুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে তার মধ্যে সর্বশেষ যে কক্ষপথ বা আউটার মোস্ট যে অরবিট, এই আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনস গুলোকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। তাহলে এই যে আগের ছবিটা আমরা দেখেছিলাম, এই ছবিতে ভ্যালেন্স ইলেকট্রন কোনগুলো? এই যে এম অরবিট যেটা আছে এম, এই এম অরবিটে ঘূর্ণমান যে ইলেকট্রনস, সেই ইলেকট্রনস গুলোকে আমরা বলতে পারি কি? সেগুলোকে আমরা বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রনস এই অ্যাটমের ক্ষেত্রে। তার মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথে থাকা যে ইলেকট্রনস সেগুলোকে আমরা বলবো ভ্যালেন্স ইলেকট্রনস। অ্যান্ড ইন এ নর্মাল অ্যাটম দি ভ্যালেন্স ব্যান্ড হ্যাজ দ্য ইলেকট্রনস অফ দ্য হাইয়েস্ট এনার্জি। মানে একটা নর্মাল অ্যাটমের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রনস থাকে তার মধ্যে ভ্যালেন্স ব্যান্ডে যে বা ভ্যালেন্স যে ইলেকট্রন তাদেরই এনার্জি সব থেকে বেশি হয়। খুব স্বাভাবিক ব্যাপার। কেন বেশি হয়? কারণ দেখো, এখানে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, তার মধ্যে যে ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে বা ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো আছে সেটা কোন অরবিটে আছে? একদম সবচেয়ে বাইরের অরবিটে আছে। এবং সবচেয়ে বাইরে যে অরবিটটা বা কক্ষপথটা আছে তার ক্ষেত্রে কি রেডিয়াসটা সব থেকে বেশি। এবং আমরা আগেই বলেছি রেডিয়াস যত বেশি হবে ইলেকট্রনের এনার্জি তত বেশি হবে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে ভ্যালেন্স যে ইলেকট্রনস, সেই ভ্যালেন্স ইলেকট্রনসের যে এনার্জি সেটা কিন্তু সব থেকে বেশি হবে। তাই দেখো এখানে বলা হচ্ছে ইন এ নর্মাল অ্যাটম ভ্যালেন্স ব্যান্ড হ্যাজ দ্য ইলেকট্রনস অফ দ্য হাইয়েস্ট এনার্জি। দ্য ব্যান্ড মে বি কমপ্লিটলি অর মে বি পার্শিয়ালি ফিল্ড। মানে এই যে ভ্যালেন্স ব্যান্ড সেটা মানে পুরোপুরি ভাবে ভর্তি থাকতে পারে, আবার পার্শিয়ালিও ভর্তি থাকতে পারে। মানে কি, এখানে যে আমরা এক্সাম্পলটা দিয়েছি এই এক্সাম্পলে ভ্যালেন্স ব্যান্ড মানে কোনটা? এই যে এম অরবিট, এইটা এম অরবিটে কটা ইলেকট্রন আছে? একটা, দুটো, তিনটে, চারটে ইলেকট্রন আছে। কিন্তু এম অরবিটে সর্বোচ্চ কতগুলো থাকতে পারে? সর্বোচ্চ আমার থাকতে পারে 2 ইন্টু 3 স্কোয়ার। 2 ইন্টু 3 স্কোয়ার মানে কত? 18। মানে সর্বোচ্চ আমার এখানে 18খানা থাকতে পারতো ইলেকট্রন, কিন্তু 18খানা নেই, আছে কতগুলো? 4টে আছে। মানে এই যে ভ্যালেন্স ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু কমপ্লিটলি ফুল নয়, কমপ্লিটলি ফিল্ড নয়, এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড। তা এখানে বলা হয়েছে যে ভ্যালেন্স ব্যান্ড যেটা আছে এটা পার্শিয়ালি ফিল্ড আপ থাকতে পারে, আবার এটা পুরোপুরিভাবে ফিল্ড আপও থাকতেই পারে। দেখো এখানে একটা বলেছে, ফর ইনস্ট্যান্স ইন কেস অফ ইনার্ট গ্যাস দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ ফুল, whereas in other materials it is only partially filled. Partially filled band can accommodate more electrons. দেখো ইনার্ট গ্যাস মানে যে গ্যাসগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করে না, যেমন হচ্ছে গিয়ে আর্গন, নিয়ন, হিলিয়াম, এই সমস্ত যে গ্যাস, এই সমস্ত গ্যাসগুলোকে আমরা বলি ইনার্ট গ্যাস। তো এই ইনার্ট গ্যাসগুলো কিন্তু অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করে না, এবং এদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে সর্বশেষ যে কক্ষপথ, সেই কক্ষপথে যতগুলো সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকা সম্ভব ততগুলোই বর্তমান আছে।
এর থেকে মানে তার থেকে কম কিন্তু নেই। এই ধরনের যে এলিমেন্টস সেগুলোকে বলা হচ্ছে ইনার্ট গ্যাস, তার জন্য কিন্তু এই ইনার্ট গ্যাসগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আবার অনেক এলিমেন্ট এমন আছে যেগুলোতে কি হয়, এই যে ভ্যালেন্স ব্যান্ড যেগুলো আছে, ভ্যালেন্স ব্যান্ডটা পার্শিয়ালি ফিল্ড, যেমন আমরা এখানে যে ছবিটা দেখিয়েছিলাম এই ছবিতে ভ্যালেন্স ব্যান্ডটা পার্শিয়ালি ফিল্ড ছিল। তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, ভ্যালেন্স ব্যান্ড পার্শিয়ালি ফিল্ড হওয়ার জন্য এগুলো কিন্তু আরো বেশি পরিমাণে ইলেকট্রনসকে সেখানে অ্যাকোমোডেট করতে পারে, মানে আরো বেশি পরিমাণ ইলেকট্রন সেখানে ঢুকতে পারে। এটা হয়ে গেল আমাদের এক ধরনের ব্যান্ডের কথা আমরা বললাম, ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জি, মানে ভ্যালেন্স যে ইলেকট্রনস গুলো আছে বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনস গুলো আছে সেগুলোর এনার্জিটাকে আমরা, এই দেখো একটা ব্যান্ড, এই যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো তোমরা দেখতে পাচ্ছ, তার ভেতরে আবার হ্যাচড লাইন করা আছে কিছু, এই হ্যাচড লাইনের মধ্যে করে দেখানো হয়েছে। এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি আমার ভ্যালেন্স ব্যান্ডকে বোঝাচ্ছে। মানে এই যে ভ্যালেন্স যে ইলেকট্রনস গুলো আছে সেই ভ্যালেন্স ইলেকট্রনস গুলোর যে এনার্জি সেটা এই রেঞ্জের মধ্যে, মানে এখান থেকে এই যে রেঞ্জ, এখান থেকে এইটুকু যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে এনার্জিটাকে শো করা হচ্ছে। তো এই যে ডায়াগ্রামটা এটাকে বলা হয় এনার্জি ব্যান্ড ডায়াগ্রামও বলা হয়। তো এর উপরে আরেকটা ব্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ডটা কি জিনিস এটা আমরা পরের কথাই দেখব। তো দেখো কন্ডাকশন ব্যান্ডের এখানে বলা হচ্ছে ইন সার্টেন মেটালস, লাইক ইন এক্সাম্পল ইন মেটালস, ঠিক আছে, দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর লুজলি অ্যাটাচড টু দ্য নিউক্লিয়াস। মানে যে সমস্ত মেটাল আমরা জানি, মেটাল যেমন সাপোজ এক্সাম্পল হচ্ছে সোডিয়াম। সোডিয়াম কি একটা মেটাল। তো সোডিয়ামের যদি আমরা অ্যাটমিক নাম্বার দেখি, আমি এখানে একটা শো করছি, সোডিয়াম সাপোজ, সোডিয়াম হচ্ছে একটা আমার মেটাল। এই সোডিয়াম মেটালের অ্যাটমিক নাম্বার কত? এর অ্যাটমিক নাম্বার হলো 11। তাহলে যদি এর অ্যাটমিক নাম্বার 11 হয় তাহলে এর কেন্দ্রস্থলে বা নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? এতে আমার প্রোটন আছে কটা? 11টাই থাকবে প্রোটন। অ্যাটমিক নাম্বার যত হয় প্রোটনও ততগুলোই থাকবে। তাহলে ইলেকট্রন কতগুলো থাকবে? ইলেকট্রন হচ্ছে আমার 11টাই থাকবে। এবার এই যে 11টা ইলেকট্রনকে বিভিন্ন কক্ষপথে আমাকে সাজাতে হবে। তাহলে প্রথম কক্ষপথ বা যেটাকে আমরা কে কক্ষপথ বলি, কে কক্ষপথে কতগুলো ইলেকট্রনস থাকবে? কে কক্ষপথে প্রথম দুটো থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার কে এল, এল এ কটা থাকবে বলো? এল এ আমার থাকবে 8টা থাকবে, 8টা থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এম, এম এ কটা থাকবে? একটা। 18টা থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু 18টা তো নেই এখানে, না এখানে কটা আছে? 11টা আছে। তাহলে আর একটাই বাকি থাকে। তাহলে আমার সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা মাত্র ইলেকট্রন আমার সর্বশেষ কক্ষপথে আছে। তাহলে এই ধরনের যে অ্যাটমের ক্ষেত্রে বলা হয়েছে, দেখো the valence electrons are loosely attached to the nucleus, মানে প্রত্যেকটা অ্যাটমেরই একটা টেন্ডেন্সি এরকম থাকে যে তার সর্বশেষ যে কক্ষপথ সেই সর্বশেষ কক্ষপথটা ফুলফিল থাকুক, মানে যতগুলো ম্যাক্সিমাম থাকতে পারে ততগুলোই যেন থাকে, এটা সবারই টেন্ডেন্সি থাকে। তাহলে দেখো এর ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয়টাই 8টা, তৃতীয়টাই একটা, কিন্তু তৃতীয়টায় সর্বোচ্চ কতগুলো থাকতে পারে? 18টা থাকতে পারে। তাহলে তৃতীয়টাকে ফুলফিল করতে গেলে একে হয় 17টা আরো ইলেকট্রন নিতে হবে সর্বশেষ কক্ষপথে, যেটা খুবই ডিফিকাল্ট, যেটা সম্ভব না। তার থেকে সহজটা কি আছে? এই একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে। এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এর 10টা ইলেকট্রন হয়ে যাবে, এবং তখন আর এই এম কক্ষপথের কোনো দরকারই থাকবে না। এম কক্ষপথের দরকারই থাকবে না, খালি কে আর এল এই দুটো কক্ষপথই থাকবে, এবং কে তেও দুটো, আর সর্বশেষ কক্ষপথ তখন এল হয়ে যাবে। এল এ কটা ম্যাক্সিমাম থাকতে পারে? 8টাই থাকতে পারে, এবং 8টাই থাকবে। তার মানে এর পক্ষে ইজিয়ার হবে একটা ইলেকট্রন খুব সহজে ছেড়ে দেওয়া। ঠিক আছে, তো যে কারণে এখানে বলা হয়েছে দেখো ভ্যালেন্স ইলেকট্রনস আর লুজলি অ্যাটাচড টু দ্য নিউক্লিয়াস। লুজলি অ্যাটাচড কখন হবে? যদি ভালোভাবে, মানে এটাকে যদি ছেড়ে দেওয়ারই টেন্ডেন্সি থাকে ইলেকট্রনের, মানে এই অ্যাটমের যদি টেন্ডেন্সি থাকে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার, তখন কিন্তু এটা লুজলি অ্যাটাচ, মানে ভালোভাবে অ্যাটাচড নেই। কিন্তু যদি ধরো এমন একটা এলিমেন্ট হতো যার সর্বশেষ কক্ষপথে আমার কি আছে, সর্বশেষ কক্ষপথে সাপোজ একটা এলিমেন্ট, সাপোজ ক্লোরিন, ঠিক আছে, এর কত হবে অ্যাটমিক নাম্বার? 17। তাহলে এর ক্ষেত্রে কি হবে? 17টার ক্ষেত্রে 2 আর 7 হবে। তো
তখন হচ্ছে 2 8, এর ক্ষেত্রে কে এল সেম থাকবে কিন্তু এর ক্ষেত্রে এম হয়ে যাবে আমার 7টা। তখন এর পক্ষে ইজিয়ার কি হবে, সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন সবাই নিতে চায়, ঠিক আছে, তখন এই চেষ্টা করবে 8টা ইলেকট্রন করবার জন্য এই চেষ্টা করবে একটা আরেকটা ইলেকট্রন ইলেকট্রন গেইন কোথাও করতে। থেকে গেইন করতে চেষ্টা করবে। তার মানে কি, এর যে ভ্যালেন্স ইলেকট্রনস কোনগুলো, এই এম অরবিটে এর যে ইলেকট্রনস গুলো আছে এগুলো হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু এগুলো কি লুজলি অ্যাটাচড? লুজলি অ্যাটাচড তো নয়, লুজলি অ্যাটাচড হলে তো ছেড়ে দেবে, কিন্তু যদি স্ট্রংলি অ্যাটাচড হয় তাহলে ছাড়বে না। তখন মানে এই ইলেকট্রন গুলোকে তো টেনে রাখবেই এবং টেন্ডেন্সি হবে আরো একটা ইলেকট্রন টেনে নিয়ে এর সর্বশেষ কক্ষপথটাকে ফুলফিল করে দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ভ্যালেন্স ইলেকট্রনস আর লুজলি অ্যাটাচড টু দ্য নিউক্লিয়াস ফর ইন কেস অফ মেটালস, ঠিক আছে। এবং এখানে দেখো বলা হয়েছে ইভেন অ্যাট অর্ডিনারি টেম্পারেচার সাম ইলেকট্রনস, সাম অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস মে গেট ডিট্যাচড টু বিকাম ফ্রি ইলেকট্রনস। মানে কোনো বাইরে থেকে অতিরিক্ত তাপ প্রয়োগেরও দরকার নেই, আমাদের যে নর্মাল টেম্পারেচার আছে সেই নর্মাল টেম্পারেচারের জন্যই কিন্তু এরকম ঘটতে পারে যে কিছু ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ ত্যাগ করে দিল এবং সেটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল। এটা কার ক্ষেত্রে সম্ভব, এগুলো কিন্তু মেটালের ক্ষেত্রে সম্ভব। মেটাল যেমন হচ্ছে আমাদের সোডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, এগুলো হচ্ছে সমস্ত কিছু মেটাল, মানে কি যাদের সর্বশেষ কক্ষপথে বেশি ইলেকট্রন নেই, একটা কি দুটো ইলেকট্রন আছে, তাদের টেন্ডেন্সি হবে কিন্তু ওই ইলেকট্রন গুলোকে ত্যাগ করে সর্বশেষ কক্ষপথটাকে ভর্তি করে দেওয়া, মানে ম্যাক্সিমাম যতগুলো থাকতে পারে ভ্যালেন্স ইলেকট্রন সেটাকে ফুলফিল করে দেওয়া। তো এটার জন্য কি হয়, এদের ক্ষেত্রে এই ভ্যালেন্স ইলেকট্রনস গুলো খুব সহজেই সেটা অ্যাটমকে ছেড়ে চলে যায়। and in fact and it is those free electrons which are responsible for conduction of current in the conductor। এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা বললাম সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন এই একটা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তখন এই ইলেকট্রনটা কি ইলেকট্রন হয়ে যাচ্ছে, এটাকে তো আর নিউক্লিয়াস টেনে রাখছে না। নিউক্লিয়াস যদি টেনে না রাখে ইলেকট্রনকে, তখন এই ইলেকট্রন হয়ে যাচ্ছে ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রন যেখানে খুশি ঘুরতে পারে। এই ফ্রি ইলেকট্রনের কাজ কি, ফ্রি ইলেকট্রন কিন্তু কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। তার জন্য কি হয়, সমস্ত যে মেটালস গুলো আছে, মেটালস কিন্তু গুড কন্ডাক্টর, মানে তাদের মধ্যে এরকম ফ্রি ইলেকট্রন অনেক থাকে, এবং ফ্রি ইলেকট্রনকে পাওয়ার জন্য এখানে বিশেষ এনার্জি অ্যাপ্লাই করারও দরকার হয় না। যে স্বাভাবিক যে রুম টেম্পারেচার, সেই রুম টেম্পারেচারেই কিছু পরিমাণ ইলেকট্রন এরকম সর্বশেষ কক্ষপথ ত্যাগ করে চলে যায় এবং এই ফ্রি ইলেকট্রনসে পরিণত হয়, এবং তখন এই ফ্রি ইলেকট্রন গুলো কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে। এবং ফর দিস রিজন দিজ আর কল্ড কন্ডাকশন ইলেকট্রনস। এগুলোকে কন্ডাকশন ইলেকট্রনসও বলা হয়। যে ইলেকট্রনস গুলো সর্বশেষ কক্ষপথে থাকছে এগুলো কন্ডাকশনে পার্টিসিপেট করছে, তো ফ্রি ইলেকট্রনসে পরিণত হচ্ছে এবং তারা কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছে, তার জন্য এদেরকে বলা হচ্ছে কন্ডাকশন ইলেকট্রনস। এবং এই যে রেঞ্জ অফ এনার্জি possessed by these conduction band electrons is called as conduction band, ঠিক আছে। এর আগে আমরা দেখেছি ভ্যালেন্স ব্যান্ড, এবার আমরা দেখছি কন্ডাকশন ব্যান্ড। মানে এই যে ইলেকট্রনস যেগুলো সর্বশেষ কক্ষপথে ছিল, যেগুলো খুব সহজেই ওই অ্যাটম থেকে নির্গত হয়ে যাচ্ছে এবং নির্গত হয়ে কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করছে, এই সমস্ত ইলেকট্রনস গুলোর যে এনার্জি, সেই এনার্জিটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এনার্জি। এবং দেখো all the electrons in the conduction band are free electrons. If a substance has empty conduction band, it means that current conduction is not possible in that substance. খুব ভালো করে দেখো এখানে কি বলা হচ্ছে, a substance has empty conduction band, মানে কন্ডাকশন ব্যান্ড হচ্ছে একটা এনার্জি ব্যান্ড যার মধ্যে আমরা কার এনার্জিকে দেখাবো না, কন্ডাকশনে পার্টিসিপেট করে এমন ইলেকট্রনসের এনার্জিকে আমরা সেখানে দেখাবো। এবার একটা এলিমেন্ট যদি এমন হয় যার মধ্যে কি কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনই নেই, তাহলে সেই অ্যাটমটা কি কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে? তার তো কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনসই নেই, তার মানে সে কিন্তু কারেন্ট ক্যারি করতে পারবে না, সে কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেটই করতে পারবে না। তার মানে কারেন্ট কন্ডাকশনটা হওয়ার জন্য কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনসের উপস্থিতি কিন্তু অবশ্যই জরুরি, ঠিক আছে। এখানে দেখো একটা কথা বলা হয়েছে, জেনারেলি ইনসুলেটরস হ্যাভ এমপ্টি কন্ডাকশন ব্যান্ড
on the other hand it is partially filled for conductors. এখানে একটা কথা কি বলেছে না, ইনসুলেটর আর কন্ডাক্টর দুটো টার্ম বলা হয়েছে, ইনসুলেটর এবং কন্ডাক্টর। তোমরা বেসিক ইলেকট্রিক্যালে এ ব্যাপারে পড়েছো। ইনসুলেটর কি জিনিস? ইনসুলেটর ইনসুলেটর এটা কি? ইনসুলেটর। নেক্সট হচ্ছে আমাদের কন্ডাক্টর। ইনসুলেটর আর কন্ডাক্টর দুটোর মধ্যে পার্থক্য কি? ইনসুলেটর হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা কিন্তু কারেন্টকে ক্যারি করে না, কারেন্ট কন্ডাকশন করে না। এরকম ইনসুলেটরে কিছু এক্সাম্পল দিতে পারবে? যেরকম হচ্ছে গ্লাস। গ্লাস কি কারেন্ট ক্যারি করে? তার মধ্যে দিয়ে গ্লাস কিন্তু কারেন্ট কন্ডাকশন হতে দেয় না, তার মানে কি গ্লাস হলো একটা ইনসুলেটর। অন্যদিকে যদি আমরা বলি কপার, কপার কি? কপার হচ্ছে একটা কন্ডাক্টর, মানে সে খুব সহজেই কারেন্ট ক্যারি করে। আমরা যদি বলি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামও হচ্ছে একটা কন্ডাক্টর। তাহলে এখানে একটা কথা দেখো বলেছে যে ইনসুলেটরের ক্ষেত্রে যে কন্ডাকশন ব্যান্ড এটা হচ্ছে প্রায় ফাঁকা থাকে, মানে ইনসুলেটরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনস থাকে না। অন্যদিকে যে মেটালস যেগুলো বা যেগুলো হচ্ছে বেসিক্যালি কন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন সবসময় প্রেজেন্ট থাকে। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তো আমরা আগের পাতায় যে ছবিটা এঁকেছিলাম এখানে দেখো আমরা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম, এবং এখানে এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিস বরাবর আমরা ব্যান্ড এনার্জিটাকে শো করছি, মানে এক একটা ব্যান্ডে কিরকম এনার্জি থাকে সেটাকে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তো নিচের যে ব্যান্ডটা আছে এটাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, তার এনার্জি হচ্ছে এই লেভেলের। অন্যদিকে এই উপরের যে ব্যান্ডটা আঁকা হয়েছে এই ব্যান্ডটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে একটা জিনিস তো বুঝতে পারছো, ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো আছে তাদের যে এনার্জি তার থেকে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো আছে তাদের এনার্জি কিন্তু বেশি, তার জন্যই এটাকে উপরে দেখিয়েছি আর এটাকে নিচে দেখানো হয়েছে। ঠিক আছে, এই দুটো ব্যান্ড, একটা হলো ভ্যালেন্স ব্যান্ড আর একটা হলো কন্ডাকশন ব্যান্ড। টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট একটা টার্মের কথা বলা হচ্ছে, সেই টার্মটা কি না ফরবিডেন, এটা বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি এখানে টার্মটা আরেকবার লিখে দিচ্ছি। টার্মটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? এটা হচ্ছে এই যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনস তাদের যে এনার্জি আর কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রন তাদের যে এনার্জি, তাদের মধ্যবর্তী যে স্থানটা, সেই মধ্যবর্তী স্থানটাকে বলা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। এখানে কিন্তু কোনো ইলেকট্রনস থাকতে পারে না। তো এখানে দেখো লেখাটা, দ্য সেপারেশন বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড অন দ্য এনার্জি লেভেল ডায়াগ্রাম ইজ নোন অ্যাজ ফরবিডেন এনার্জি গ্যাপ। মানে এটা হচ্ছে সেপারেশন বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড অন দ্য এনার্জি লেভেল ডায়াগ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো, নো ইলেকট্রন অফ সলিড ক্যান স্টে ইন আ ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, কোনো ইলেকট্রনই কিন্তু এই ফরবিডেন এনার্জি গ্যাপের মধ্যে থাকতে পারে না, অ্যাজ দেয়ার ইজ নো অ্যালাউড এনার্জি স্টেট ইন দ্যাট রিজিয়ন। মানে এই স্টেটের মধ্যে কিন্তু কোনো রকম এনার্জি স্টেট বর্তমান নেই যেটা অ্যালাউড আছে, এরকম কোনো অ্যালাউড এনার্জি লেভেল কিন্তু সেখানে নেই। ঠিক আছে, দ্য গ্রেটার দ্য এনার্জি গ্যাপ দ্য মোর টাইটলি দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর অ্যাটাচড। মানে কি, যত এই এনার্জি গ্যাপের পরিমাণটা, ফরবিডেন এনার্জি গ্যাপের যে পরিমাণ সেটা যত বেশি হবে তত হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস যেগুলো আছে সেই ভ্যালেন্স ইলেকট্রনস গুলো আরো স্ট্রংলি অ্যাটাচড থাকবে, স্ট্রংলি বাউন্ড থাকবে। ঠিক আছে, এবং এই যে ইলেকট্রনস গুলো আছে সেই ইলেকট্রনস গুলোকে যদি আমাদেরকে ভিবি থেকে সিবি তে পাঠাতে হয়,
মানে যদি ইলেকট্রনস গুলোকে আমাদেরকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হয়, তার জন্য এক্সটার্নাল এনার্জি তো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই না করলে আমরা ইলেকট্রনস গুলোকে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারবো না। এবং কতটা এনার্জি আমরা অ্যাপ্লাই করব না, তার পরিমাণটা হচ্ছে এই ফরবিডেন এনার্জি গ্যাপের সঙ্গে সমান। তো ডায়াগ্রামটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এনার্জি লেভেল ডায়াগ্রাম হলো এইটা। এনার্জি লেভেল ডায়াগ্রামের এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার কোনো একটা এলিমেন্ট সেটা কারেন্ট কন্ডাকশন কখন করবে? কারেন্ট সে তখনই কন্ডাক্ট করবে যখন ইলেকট্রনস গুলো তার কন্ডাকশন ব্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকবে। এবার আমরা জানি যে ইলেকট্রনস গুলো যদি কন্ডাকশন ব্যান্ডে থাকে তবেই সেটা কারেন্ট ক্যারি করবে। তো এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এদের মধ্যবর্তী এই যে গ্যাপটা, এইখান থেকে এইটুকু যে এনার্জি লেভেলের যে গ্যাপ, এই এনার্জি লেভেলের গ্যাপের মধ্যে কিন্তু কোনো রকম ইলেকট্রনস প্রেজেন্ট থাকে না। এই গ্যাপের মধ্যে, এই যে গ্যাপের মধ্যে যে এনার্জিটা আছে, এই এনার্জি লেভেলে কিন্তু কোনো ইলেকট্রনসই প্রেজেন্ট থাকে না। তাহলে এই গ্যাপটাকে কি গ্যাপ বলা হয়? না, এটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। Forbidden energy gap হলো it is the separation between the valence band and the conduction band in the energy level diagram। ঠিক আছে, এবার কোনো একটা অ্যাটমকে যদি আমরা কারেন্ট ক্যারি করাতে চাই, তাহলে আমাদেরকে কি চেষ্টা করতে হবে? ইলেকট্রনসকে ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠানোর চেষ্টা করতে হবে। তাহলে এই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস তো আর অটোমেটিক্যালি যাবে না, তাকে পাঠাতে হবে। পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে এক্সটার্নাল এনার্জি, হিট এনার্জি হতে পারে, লাইট এনার্জি হতে পারে, যে কোনো রকমের এক্সটার্নাল এনার্জি আমাদেরকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? না, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনস গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এবং কতটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমাদেরকে দিতে হবে? মিনিমাম কিন্তু এই ফরবিডেন এনার্জি গ্যাপে এই যে পরিমাণ এনার্জি, অন্তত এই পরিমাণ এনার্জিটা কিন্তু আমাদেরকে মিনিমাম দিতেই হবে। যদি আমরা এই পরিমাণ এনার্জি না দিই তাহলে তো এখান থেকে এখানে পৌঁছাতেই পারবে না। যদি আমরা মিনিমাম এতটা দিই তবে গিয়ে ইলেকট্রনস গুলো এই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারবে, এবং পৌঁছাতে পারলে তবে সেই এলিমেন্টটা কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখনো পর্যন্ত কি কি বিষয় আলোচনা করলাম? বোরসের অ্যাটমিক মডেল সম্পর্কে আলোচনা করলাম, অ্যাটমের মধ্যে ইলেকট্রনস গুলো কিভাবে সাজানো থাকে সেগুলোর ব্যাপারে আলোচনা করলাম। তারপরে আমরা বিভিন্ন রকমের এনার্জি ব্যান্ড সম্পর্কে আলোচনা করলাম। তো নেক্সট আমরা যে টপিকটাই আসবো, আমরা আস্তে আস্তে আমাদের মূল টপিকের মধ্যে আসছি। মূল টপিকের মধ্যে যেটা আমরা আসছি, দেখো এখানে বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সলিড অ্যান্ড এনার্জি ব্যান্ডস। ঠিক আছে, মানে এনার্জি ব্যান্ডস এর উপরে ভিত্তি করে আমরা সলিডসকে কি কি ক্লাসে ডিভাইড করতে পারি। তো আমরা মূলত তিন ধরনের এলিমেন্টের কথা জানি কারেন্ট কন্ডাকশনের উপরে ভিত্তি করে। সেই কারেন্ট কন্ডাকশনের উপরে ভিত্তি করে আমরা তিন ধরনের এলিমেন্টের কথা জানি। তার মধ্যে আমরা দুটো এখানে লিখেছি, একটা হলো ইনসুলেটর, একটা হলো কন্ডাক্টর, এবং আরেকটা ধরনের এলিমেন্ট হয়, সেই এলিমেন্টটাকে বলা হয় সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, ঠিক আছে। এই ধরো তিন ধরনের এলিমেন্ট আমরা জানি, একটা হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর, আর একটা হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে ইনসুলেটরের বৈশিষ্ট্য কি? ইনসুলেটর তার মধ্যে কারেন্ট ক্যারি হতে দেয় না, ইনসুলেটর কারেন্ট ক্যারি করে না। কন্ডাক্টরের বৈশিষ্ট্য কি? খুব সহজেই এটা কারেন্ট ক্যারি করে। আর সেমি কন্ডাক্টরের বৈশিষ্ট্যটা কি? সেমি কন্ডাক্টরের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সেটা ইনসুলেটরের থেকে বেশি কিন্তু কন্ডাক্টরের থেকে কম। মানে নর্মাল টেম্পারেচারে এই সেমি কন্ডাক্টর কারেন্ট বিশেষ ক্যারি করতে পারে না। ঠিক আছে, কিন্তু যদি তাকে আমরা তার তাপমাত্রা বৃদ্ধি করি বা তাকে আমরা এক্সটার্নাল কিছু এলিমেন্ট অ্যাড করি তার মধ্যে, তখন তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে সেটা অনেক বেড়ে যাবে। এবং আমরা যে ইলেকট্রনিক্স পড়ছি, ইলেকট্রনিক্সের যে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সেগুলো কিন্তু এই সেমি কন্ডাক্টর মেটেরিয়াল দিয়েই তৈরি হয়। তো যে কারণে আমরা খুব ভালোভাবে এখন বেসিক লেভেল থেকে এটা দেখছি যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা সেমিকন্ডাক্টরের কিরকম থাকে এবং তার মধ্যে যে এনার্জি লেভেলটাই বা কিরকম থাকে। তো এনার্জি লেভেল
তা প্রথমে আমরা ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর তিন ধরনের এলিমেন্টের ক্ষেত্রেই প্রথমে দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখছি ইনসুলেটর। ইনসুলেটরের কিছু কিছু উদাহরণ আছে, যেরকম হচ্ছে কি উড। উড মানে হচ্ছে কাঠ, গ্লাস বা কাঁচ, এগুলো হচ্ছে ইনসুলেটর। এগুলো কি? দিস আর দ্য সাবস্টেন্সেস হুইচ ডু নট অ্যালাউ দ্য পাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট থ্রু দেম। মানে এই যে এলিমেন্টস গুলো আছে, যেমন উড অথবা গ্লাস, এরা কিন্তু এর মধ্যে কারেন্ট ক্যারি হতে দেয় না। ইন টার্মস অফ এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ডের টার্মসে যদি আমরা দেখি, তাহলে দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ ফুল while the conduction band is empty. Further, the energy gap between the valence and the conduction band is very large. কতটা লার্জ না? অ্যারাউন্ড 15 ইলেকট্রন ভোল্ট। ইট ইজ শোন ইন দ্য ফিগার। তো দেখো পাশে একটা ছবিও দেখানো হয়েছে। এই ছবিতে ওয়াই অ্যাক্সিস, এটা এখানে কি দেখানো হয়েছে? ব্যান্ড এনার্জি। তো এই যে এনার্জি ব্যান্ড যেটা আছে, এই ব্যান্ডটাকে কি ব্যান্ড বলা হচ্ছে? এই ব্যান্ডটাকে বলা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। এখানে কি বলছে? এই যে ইনসুলেটর, ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু পুরোপুরি ভর্তি থাকে, মানে এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন পুরোপুরি আছে। কিন্তু এর যে কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কোনো ইলেকট্রনস থাকে না ইনসুলেটরের ক্ষেত্রে। এবং এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, তাদের মধ্যেকার যে সেপারেশন, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এটাকে কি বলে? এটাকে বলে ফরবিডেন এনার্জি গ্যাপ। এই ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণটা খুবই বেশি হয়। কতটা বেশি হয় না? এর পরিমাণ হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, অ্যারাউন্ড ইন দ্য রেঞ্জ অফ 15 ইলেকট্রন ভোল্ট। এর মানেটা কি? এর মানে হচ্ছে একটা ইলেকট্রন, একটা মাত্র ইলেকট্রনকে যদি আমাদেরকে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে হয়, ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যদি আমাদেরকে একটা মাত্র ইলেকট্রনকে পাঠাতে হয়, তার জন্য কতটা পরিমাণ এনার্জির দরকার আছে না? 15 ইলেকট্রন ভোল্ট অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের প্রয়োজন আছে। তার মানে ইট ইজ আ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানে ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণটা যথেষ্ট বেশি। তো এটা হচ্ছে ইনসুলেটরের বৈশিষ্ট্য। এর ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণটা অনেক বেশি হয় এবং ইলেকট্রনস গুলো ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে আমাদের প্রচুর পরিমাণে এনার্জি খরচ করতে হয়, যে কারণে ইনসুলেটর কিন্তু কারেন্ট কন্ডাকশন করে না। ঠিক আছে, ইট ইজ নট এ গুড কন্ডাক্টর। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা যে এলিমেন্টটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানেটা কি? কন্ডাক্টর হচ্ছে পরিবাহী। এক্সাম্পল কি? কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে কন্ডাক্টর। These are the substances which easily allow the electric current through them. এরা হচ্ছে খুব সহজেই তাদের মধ্যে ইলেকট্রিক কারেন্টকে অ্যালাউ করে, খুব সহজেই কারেন্টকে এর মধ্যে দিয়ে ফ্লো হতে দেয়। ইট ইজ বিকজ, কেন দেয়? ইট ইজ বিকজ দেয়ার আর আ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। মানে কি? এই যে কন্ডাক্টর, কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট আছে। ফ্রি ইলেকট্রনস কোথায় থাকে? ফ্রি ইলেকট্রনস থাকে আমার কন্ডাকশন ব্যান্ডের মধ্যে। ঠিক আছে, ইন টার্মস অফ এনার্জি ব্যান্ড, দ্য ভ্যালেন্স অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ উইথ ইচ আদার অ্যাজ শোন ইন দ্য ফিগার। এবং তারপরে দেখো বলা হয়েছে, ডিউ টু দিস ওভারল্যাপিং আ slight potential difference across the conductor causes the free electrons to constitute the electric current. ঠিক আছে, তো এখানে একটু ছবিটা দেখো। এর যে এনার্জি লেভেল ডায়াগ্রামটা আমরা যদি দেখি, বা ব্যান্ড এনার্জি ডায়াগ্রামটা যদি আমরা দেখি, এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কোনটা? এইটা, এইটা হলো এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এটা হলো এর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড। আর এই যে লেভেলটা দেখানো হচ্ছে, এটা কি? এইটা হচ্ছে এর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড। তো দেখো এর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করো। কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে আমরা এই রকম হ্যাশ দিয়ে দেখিয়েছি, ঠিক আছে, আর ভ্যালেন্স ব্যান্ডেরটাকে আমরা এই দিকে হ্যাশ দিয়ে দেখিয়েছি। তাহলে বুঝতেই পারছো এই মাঝের যে অংশটা, এইখান থেকে এই যে অংশটা, এই অংশটাই কি হয়েছে? এই অংশটাই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের এনার্জিটা কিন্তু ওভারল্যাপিং হয়ে গেছে। ওভারল্যাপিং হয়ে যাওয়ার অর্থ কি? ওভারল্যাপিং হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এখানে কিন্তু ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা থাকতো, মানে যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে সেপারেশনটা থাকতো, সেটা কিন্তু একদমই এখানে নেই। মানে
আমাদেরকে ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনসকে পাঠাতে হয়, তার জন্য আমাদেরকে এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করারই দরকার নেই। অ্যাপ্লাই করার দরকার কেন নেই? কারণ এখানে তো এনার্জি গ্যাপই নেই। এনার্জি গ্যাপই যদি না থাকে আমরা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করবো কেন? তার মানে এখানে ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ওভারল্যাপিং হয়ে গেছে, এবং ওভারল্যাপিং হওয়ার কারণে কি হয়েছে, এখানে প্রচুর পরিমাণে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট থাকছে। এবং ফ্রি ইলেকট্রনস যদি প্রেজেন্ট থাকে তাহলে সে কি করবে? সে খুব সহজেই তার মধ্যে দিয়ে কারেন্টকে ক্যারি করবে, এবং তার কারণে এটাকে বলা হচ্ছে কন্ডাক্টর। তাহলে যদি বলে যে ড্র দ্য এনার্জি লেভেল ডায়াগ্রাম বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ আ কন্ডাক্টর, তখন তোমরা এরকম একটা ডায়াগ্রাম ড্র করবে, এবং সেখানে তোমরা এই ভ্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ডকে কিন্তু ওভারল্যাপিং করিয়ে দেবে। এবং যদি জিজ্ঞাসা করে এর ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণটা কত, তাহলে বলবে ফরবিডেন এনার্জি গ্যাপ ইজ ইকুয়াল টু এখানে 0 ইলেকট্রন ভোল্ট, মানে এখানে আমাদেরকে কোনো রকম এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই করারই দরকার নেই। তারপরে আমাদের নেক্সট এলিমেন্টে আসছি। নেক্সট এলিমেন্টের নাম হলো সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সেমিকন্ডাক্টর এক্সাম্পল কি আছে না, জার্মেনিয়াম, সিলিকন। ঠিক আছে, এরা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর। তো বলা হচ্ছে দেখো, দিজ আর দ্য সাবস্ট্যান্সেস হুজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি লাইজ ইন বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। মানে সেমিকন্ডাক্টর হলো এমন একটা এলিমেন্ট যাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে কারেন্ট ক্যারি করার যে ক্ষমতা, সেটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি। মানে কন্ডাক্টরের থেকে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কম, কিন্তু ইনসুলেটরের থেকে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি। এবার সেটা তো আমরা এমনিও জানি, কিন্তু যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে আমাদেরকে ওটা দেখাতে বলে আমরা কিভাবে দেখাবো? তো দেখো, ইন টার্মস অফ দ্য এনার্জি ব্যান্ড, the valence band is almost filled and conduction band is almost empty। মানেটা কি? এই যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে অলমোস্ট ফিল, মানে ভ্যালেন্স ব্যান্ডটা অলমোস্ট ভর্তি থাকে, মানে এখানে অলমোস্ট ইলেকট্রন ফুলফিল ভর্তি আছে। ঠিক আছে, এটা ভর্তি থাকে। কিন্তু কন্ডাকশন ব্যান্ড হচ্ছে অলমোস্ট এমটি, মানে এই যে কন্ডাকশন ব্যান্ড এটা হচ্ছে অলমোস্ট এমটি, মানে পুরোপুরি এমটি নয়, সামান্য কয়েকটা ইলেকট্রন হয়তো কন্ডাকশন ব্যান্ডে প্রেজেন্ট আছে। যেটা যদি আমরা ইনসুলেটরের ক্ষেত্রে দেখি, ইনসুলেটরে কিন্তু কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি ছিল। এর ক্ষেত্রে কিন্তু পুরোপুরি এমটি নয়, অল্প পরিমাণে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডেও থাকে। এবং যদি আমরা দেখি কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন ব্যান্ডও ভর্তিই ছিল, এখানেও প্রচুর পরিমাণে ইলেকট্রন কিন্তু ছিল। অন্যদিকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি ভর্তি নয়, এবং ইনসুলেটরের মতো একেবারে ফাঁকাও নয়, এখানে অল্প পরিমাণ ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো ফার্দার দ্য এনার্জি গ্যাপ বিটুইন দ্য ভ্যালেন্স অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ ভেরি স্মল as shown in the figure। এখানে দেখো, এই যে গ্যাপটা আছে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, এই যে গ্যাপটা, এইখান থেকে এইটুকু যে এনার্জি গ্যাপ, এই গ্যাপটা কিন্তু ভেরি স্মল, মানে ইনসুলেটরে যত বেশি ছিল অতটা বেশি কিন্তু নয়। এখানে এনার্জি গ্যাপের পরিমাণটা কত? ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, যেটা কিনা ইনসুলেটরের ক্ষেত্রে কত ছিল? 15 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে স্যার, ওই 1 ইলেকট্রোভোল্টটা সব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সমান সেমিকন্ডাক্টরের? না, এটা অন অ্যান অ্যাভারেজ বলা হচ্ছে। ঠিক আছে, এবার সেমিকন্ডাক্টর বিভিন্ন রকমের হয়, আমি ইন ডিটেলসে আসবো, এটা অ্যাভারেজ বলা হলো। ঠিক আছে, জার্মেনিয়ামের আলাদা হয়, সিলিকনের আলাদা হয়, কারো ক্ষেত্রে হয়তো একের থেকে একটু বেশি হয়, কারো ক্ষেত্রে হয়তো একের থেকে সামান্য কম হয়, কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমরা 1 ইলেকট্রন ভোল্টটা বলতে পারি। অফ দ্য রেঞ্জ অফ, ঠিক আছে, অফ দ্য রেঞ্জ অফ 1 ইলেকট্রন ভোল্ট, মানে আমরা এরকম বলতে পারি অফ দ্য রেঞ্জ অফ 1 ইলেকট্রন। ঠিক আছে, তার মানে এটা কি? এখানে আমাদেরকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যদি ইলেকট্রনসকে পাঠাতে হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে পাঠাতে হয়, তাহলে অ্যারাউন্ড আমাদেরকে 1 ইলেকট্রন ভোল্ট অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, therefore comparatively smaller electric field, smaller than the insulator but much greater than the conductors, is required to push the electrons from the valence band to the conduction band। এই কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে কম্পারেটিভলি স্মল অ্যামাউন্ট অফ এনার্জি আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। কার থেকে স্মল? না, ইনসুলেটরের থেকে স্মল, কিন্তু কন্ডাক্টরের থেকে অবশ্যই বেশি এনার্জি আমাদেরকে প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করতে হবে? যদি আমরা
এটাকে কারেন্ট ক্যারি করাতে চাই, মানে আমরা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডকে ইলেকট্রন পাঠাতে চাই। ঠিক আছে, তো একটু সংক্ষেপে আমরা যদি সামারাইজ করে নিই, ইন শর্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি অলমোস্ট ফুল ভ্যালেন্স ব্যান্ড, মানে ভ্যালেন্স ব্যান্ড অলমোস্ট ফুল থাকে, অলমোস্ট এমটি কন্ডাকশন ব্যান্ডটা প্রায় ফাঁকা থাকে, অলমোস্ট এমটি। ঠিক আছে, স্মল এনার্জি গ্যাপ অফ দ্য রেঞ্জ অফ 1 ইলেকট্রন ভোল্ট বিটুইন ভ্যালেন্স অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, মানে এই অরবিটের যে এনার্জি গ্যাপ সেটার পরিমাণটা হচ্ছে অফ দ্য রেঞ্জ অফ 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ইন বিটুইন দ্য ভ্যালেন্স অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড। আবার দেখো কি বলছে, অ্যাট লো টেম্পারেচার দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফুল। ঠিক আছে, লো টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ডটা কমপ্লিটলি ফুল থাকে অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজ কমপ্লিটলি এমটি। কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকে লো টেম্পারেচারে। দেয়ারফোর সেমিকন্ডাক্টর ভার্চুয়ালি বিহেভস লাইক অ্যান ইনসুলেটর অ্যাট লো টেম্পারেচার, মানে যখন তাপমাত্রা কম থাকে তখন কিন্তু কন্ডাকশন ব্যান্ডটা অলমোস্ট ফাঁকাই থাকে। ঠিক আছে, কমপ্লিটলি ফাঁকা থাকে এবং ভ্যালেন্স ব্যান্ডটা তো ভর্তিই থাকে। তার মানে যদি কন্ডাকশন ব্যান্ড ফাঁকা থাকে তার মানে এটা কি, এটা হচ্ছে ইনসুলেটরের মতোই বিহেভ করে। কখন না, যখন টেম্পারেচার কম থাকে, অ্যাট লো টেম্পারেচার। ঠিক আছে, however even at room temperature some electrons মানে কত, about 1 electron in 10 to the power 10 atoms, ঠিক আছে, cross over the conduction band imparting a little conductivity to the semiconductor। ঠিক আছে, মানে আগেরটা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে লো টেম্পারেচার। এবার যদি আমরা রুম টেম্পারেচার, মানে আমাদের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, লাইক আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলি, সেই তাপমাত্রায় যদি আমরা দেখি তাহলে কিছু ইলেকট্রন, সেই ইলেকট্রন কতগুলো ইলেকট্রন না 10 টু দি পাওয়ার 10 অ্যাটমসে একটা ইলেকট্রন, মানে খুবই স্মল। মানে আমরা যদি রেশিওতে দেখি 10 টু দি পাওয়ার 10 মানে কিন্তু অনেক বড় একটা কোয়ান্টিটি। কতগুলো অ্যাটমসের মধ্যে হয়তো একখানা ইলেকট্রন এরকম থাকবে যেটা রুম টেম্পারেচারেই কি করবে না, রুম টেম্পারেচারেই সেটা ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। এবং এই ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে যখনই ওটা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে সেটা কি করবে, কারেন্ট ক্যারি করবে, কারেন্ট কন্ডাক্টিভিটি এর কিছুটা বৃদ্ধি পাবে। মানে একটা রুম টেম্পারেচারও সামান্য পরিমাণ কন্ডাক্টিভিটি এই সেমিকন্ডাক্টর গুলো দেখাতে পারে। কেন পারে, কারণ হচ্ছে এই খুব সামান্য পরিমাণ ইলেকট্রনস, যেটা হচ্ছে অ্যারাউন্ড 10 টু দি পাওয়ার 10 অ্যাটমের মধ্যে একটা মাত্র ইলেকট্রন এরকম ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে এবং সেটা সামান্য পরিমাণ কিছু কন্ডাক্টিভিটি এর মধ্যে ইম্পার্ট করে। ঠিক আছে, এবং যত কি হয় মানে অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ মোর ভ্যালেন্স ইলেকট্রন ক্রস ওভার টু দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড কন্ডাক্টিভিটি ইনক্রিজেস। মানে যত আমরা তাপমাত্রাকে বাড়াই, তাপমাত্রা বাড়াই মানে এটা যত আমরা বাইরে থেকে এক্সটার্নাল হিট এনার্জি সাপ্লাই করছি, এনার্জি সাপ্লাই করলে কি হবে, আরো বেশি সংখ্যক ইলেকট্রন কি করবে না, বেশি সংখ্যক ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে থাকবে এবং ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যেই ইলেকট্রনস গুলো যেতে থাকবে অমনি কি হবে, ওই সেমিকন্ডাক্টরের যে কন্ডাক্টিভিটি বা কারেন্ট ক্যারিং যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এবং ইট শোজ দ্যাট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ইনক্রিজেস উইথ দ্য টেম্পারেচার। মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি বা পরিবহন ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে। তার মানেটা কি, আমরা রেজিস্টারের ক্ষেত্রে কি দেখতাম, তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, ইন জেনারেল আমরা তাই তো দেখতাম। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা দেখছি, মানে তাপমাত্রা যত বাড়াচ্ছি এর যে কারেন্ট কন্ডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। মানে ইট হ্যাজ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। মানে আমরা যে ফর্মুলাটা জানতাম টেম্পারেচার সঙ্গে রেজিস্ট্যান্সের যে ফর্মুলা আমরা বেসিক ইলেকট্রিক্যালে পড়েছিলাম, কি পড়েছিলাম না, আর টি ইজিক্যাল টু কত ছিল, আর টি ইজিক্যাল টু এট এ টেম্পারেচার টি ইজিক্যাল টু কত ছিল, আর টি ইজিক্যাল টু R0 1 প্লাস আলফা টি, R0 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা ইন্টু তাপমাত্রা কতটা বাড়লো। ঠিক আছে, এখানে এই যে আলফা, এই আলফাটাকে কি বলা হতো, এটাকে বলা হতো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এবং নর্মাল যে রেজিস্ট্যান্স মেটেরিয়াল তাদের ক্ষেত্রে এটা কি হতো, এটা হচ্ছে পজিটিভ, মানে তাপমাত্রা যত বাড়তো রেজিস্ট্যান্স তত বাড়তো। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আলফার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, মানে তাপমাত্রা যত বাড়বে এর রেজিস্ট্যান্স কিন্তু তত
আরটির ভ্যালুটা তত কমবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য সেমিকন্ডাক্টরের, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা এতদূর পর্যন্তই স্টপ রাখছি। নেক্সট ডেতে আমরা যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, যার মধ্যে মেনলি হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম, সেগুলো সম্পর্কে ইন ডেপথে আলোচনা করব, এবং তারপরে আমরা নেক্সট টপিকে যাব। আর স্যার ওই পিডিএফটা আমরা পাবো? হ্যাঁ, পিডিএফ তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিংটা স্টপ বলছি করছি। প্রেজেন্টটা কিভাবে দেবেন?